আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ এবং আমি রেজওয়ানা ইনফি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাঙামাটিতে উপজেলা নির্বাচনে ব্রাশ ফায়ার, শিক্ষক আনসার সহ নিহত 6। দ্বিতীয় ধাপেও নগণ্য উপস্থিতি। অশনি সংকেত বললেন মাহবুব তালুকদার, সুষ্ঠু দাবি সচিবের। বঙ্গবন্ধুর বাকশাল পদ্ধতি থাকলে এখন ভোট নিয়ে প্রশ্ন উঠত না। জিয়ার বহুদলীয় গণতন্ত্র ছিল ভাওতাবাজি, বলেছেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার হরণকারীরা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা, মন্তব্য ডক্টর কামালের। একদলীয় শাসনের কারণে দেশে এখন ভোটহীন, অভিযোগ বিএনপির। এবার নেদারল্যান্ডে হামলা, 3 জন নিহত। অস্ত্র আইন সংস্কার হচ্ছে নিউজিল্যান্ডে। দেশটিতে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কাজে নিয়োজিত গাড়ি বহরে ব্রাশ ফায়ারে নিহত হয়েছেন 6 জন, গুরুতর আহত বেশ কয়েকজন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বাঘাইছড়ি উপজেলায় কলাঙ্ক ভোট কেন্দ্র থেকে ফেরার পথে 9 কিলো নামের একটি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্বাচনী কাজে নিয়োজিত 6 জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন ভিডিপি সদস্য মোহাম্মদ আলামিন, ভিডিপি সদস্য বিলকিস, ভিডিপি সদস্য মোহাম্মদ সোহেল, ভিডিপি মিহির কান্তি দত্ত, বাঘাইছড়ি কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আমির হোসেন ও মন্টু চাকমা। স্থানীয়রা জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কলাঙ্কে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে বাঘাইছড়ির 9 কিলোমিটার এলাকায় পাহাড় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ির উপর গুলি বর্ষণ করা হয়। এই সময় গাড়িতে থাকা সকলেই আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় পুরো বাঘাইছড়ি উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। দর্শক, কিছুক্ষণ আগে রাঙামাটি থেকে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের প্রতিনিধি নন্দন দেবনাথ। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক, মাচালং এবং সাজেকের 3টি ভোট কেন্দ্র থেকে ভোটের কর্মকর্তাদের নিয়ে ফেরার পথে 9 কিলোমিটার স্থানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে 6 জন নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন আমাদের রাঙামাটি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির। স্থানীয়রা যারা রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা কংলাকের এলাকায় ভোট গ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তারা ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। কিছুক্ষণ আগে রাঙামাটি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, উনি জানিয়েছেন নিহত 6 জনই নির্বাচনী কর্মকর্তা, কাজে জড়িত ছিল। এর মধ্যে 3 জন বিডিবি সদস্য, 2 জন পথচারী এবং 1 জন শিক্ষক। আহত 11 জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএসে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছেন আরো 15 জন। এদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোথাও আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা চলছে বিভিন্ন স্থানে। এর আগে দেশের 116 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া শেষ হয়। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বিরোধী রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ ভোট বর্জন করায় অনেকটা একতরফা হয়েছে এ নির্বাচন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 48 প্রার্থী। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী মোস্তাকুর রহমান, চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তৈয়ব, দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম রাজু, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত বাবুল চৌধুরী, রামগড় উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিশ্বপ্রদীপ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ কাশেম, মহালছড়ি উপজেলায় জেএসএমএন সমর্থিত প্রার্থী বিমল কান্তি চাকমা, গাইবান্ধায় সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী শাহ সরওয়ার কবির, ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর কবির, পলাশবাড়ী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী মকসেদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বিপ্লব। প্রতিদ্বন্দ্বিতাহীন ও একতরফা উপজেলা নির্বাচন গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
স্থানীয় সরকার নির্বাচন কখন কিভাবে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি কমিশনের কাছে দেয়া হলে ভোটার উপস্থিতি নিয়ে হা হুতাশ করতে হবে না বলে দাবি করেন তিনি। তবে ইসি সচিব বলেছেন, মাহবুব তালুকদারের বক্তব্য ব্যক্তিগত। সোমবার অনুষ্ঠিত দেশের 16টি জেলার 116টি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বেলা 3:30টার দিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার মাহবুব তালুকদার। এই নির্বাচনকে একতরফা বলেন তিনি। একতরফা নির্বাচনের কারণে ভোটাররাও কেউ ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহান্বিত নয়। এই অবস্থা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। নির্বাচন ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন কখন হবে, কিভাবে হবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাশ করতে হবে না। নির্বাচন কেমন হলো তা জানাতে বিকালে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন সচিব হেলাল উদ্দিন। বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এটা ওনার ব্যক্তিগত অভিমত, কিন্তু এই বিষয়ে নির্বাচন কমিশনে এই ধরনের কোনো আলোচনা হয় নাই। উনি মাননীয় নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার এককভাবেই এটা উনি বক্তব্য দিয়েছেন। যেখানে কেন্দ্রগুলো খুব কাছাকাছি ওই সমস্ত জায়গাগুলোতে আমরা ব্যালট পেপার সকালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতেছি। আর আমরা একটা সিদ্ধান্ত এরকমভাবে গ্রহণ করেছি, সেটি হলো আমরা ইভিএমে করব সকল পৌরসভা নির্বাচনগুলোতে, এবং 8টার পরিবর্তে 9টায় করব আমরা। আনুষ্ঠানিক তথ্য না দিলেও এই নির্বাচনে 43% বেশি ভোট পড়েছে বলে মনে করেন ইসি সচিব। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভোটের অধিকার ও মানুষের মধ্যে ঐক্য গড়তে বঙ্গবন্ধুর বাকশালের নির্বাচন পদ্ধতি সঠিক ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাকশালের নির্বাচন পদ্ধতি থাকলে নির্বাচন নিয়ে দেশে আজ প্রশ্নই উঠত না, বরং জিয়ার বহুদলীয় গণতন্ত্র ভাঁওতাবাজি ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কাজের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান শুধু বাংলায় নয়, সারা বিশ্বে সুপরিচিত। ভাষা আন্দোলন সহ বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা তুলে ধরেন শেখ হাসিনা। কথা বলেন বাকশালের নির্বাচন পদ্ধতি নিয়েও। যখন তিনি এই জাতীয় ঐক্যের ডাক দিয়ে সকল দলকে একত্রিত করে তিনি যে পদ্ধতিটা নিয়েছিলেন, আজকে নির্বাচন নিয়ে অনেক কথা ওঠে আর আমাদের বিরোধী দল বাকশাল করে গালি দেয়। জনগণ এই যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল, তিনি এটা করেছিলেন কারণ আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই পদ্ধতিটা করলেন কেন। তখন বললেন যে হঠাৎ একটা সমাজে যে বিপ্লবের পর বিবর্তন হয়, সে বিবর্তনের ফলে যখন মানুষের কাছে, কিছু মানুষের কাছে পয়সা এসে যায়, আর তাছাড়া আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছে, কাজে সেই দেশে নির্বাচন যেন অর্থ আর লাঠি দ্বারা নিয়ন্ত্রিত না হয়, নির্বাচনের অধিকার যেন জনগণের কাছে ভোটের অধিকারটা থাকে আর তার প্রতিনিধি নির্বাচন করার অধিকার থাকে, সেটা নিশ্চিত করবার জন্যই এই পদ্ধতিটা আমি শুরু করেছি। কাজে এটা যে বাংলাদেশের জন্য কত উপযুক্ত ছিল, এক সময় এদেশের মানুষ সেটা উপলব্ধি করতে পারবে, আরও ধীরে ধীরে উপলব্ধি করবে বলে আমি বিশ্বাস করি। আজকে নির্বাচনে প্রশ্ন, এটা নিয়েও প্রশ্ন, এই পদ্ধতি যদি তিনি করে দিয়েছিলেন, সেটা যদি কার্যকর করে যেতে পারতেন তাহলে আর এই সব প্রশ্ন উঠতো না। শেখ হাসিনা বলেন, জিয়া বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণের সাথে ভাওতাবাজি করেছে। জিয়াউর রহমান এদেশে ভোটের রাজনীতিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করলো। কিন্তু আমার অবাক লাগে যে জিয়ার ক্ষমতা দখল আর জিয়ার এই যে ভাওতাবাজি, যে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ অনেক দল সৃষ্টি করতে পারলেই কি সেটা বহুদলীয় গণতন্ত্র হয়, যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, প্রতি রাতে কারফিউ, চলার অধিকার নাই, মার্শাল ল জারি, তো সেখানে মানুষের অধিকারটা থাকে কি করে? বাংলার মাটিতে জঙ্গি সন্ত্রাসীরা যেন কখনো ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভায়। একই সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক ও সমবেদনা জানানো হয়। এছাড়া অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে মৎস্য ও মৎস্যপণ্য আইন 2019-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে, এখন থেকে মৎস্য খামারিদের স্থানীয় কর্তৃপক্ষের কাছে খামার রেজিস্ট্রেশন করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট আইন 2019 ও বাংলাদেশ বাতিঘর আইন 2019-এর খসড়ারও অনুমোদন দিয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিসভার বৈঠকের বিষয় সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার বৈঠকে ধন্যবাদ দেওয়া হয়। ক্রাইস্ট চার্চের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের জন্য নিউজিল্যান্ড ভ্রমণের সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকালে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের চাইতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচনী প্রক্রিয়া অনেক উন্নত। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় 5 জন বাংলাদেশি মৃত্যু নিশ্চিত করা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও 2 বাংলাদেশি। এক বাংলাদেশি এখনও নিখোঁজ থাকতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসী হামলার হুমকি থাকায় নিউজিল্যান্ডে বসবাসরত ও ভ্রমণরত বাংলাদেশিদেরকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ট্রাভেল অ্যাডভাইস জারি করেছে বাংলাদেশ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ নয় বলে সে প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ প্রতিবাদপত্র পাঠিয়েছে। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের চাইতে উন্নত। আমরা তো শুনেছি গুয়ান্তানামোর কাহিনী, কিভাবে নির্যাতন করা হয়েছে। আমরা জানি ইরাকের প্রিজনগুলোতে কি ধরনের, আপনারা সবাই জানেন। তারা অধিকারের রিপোর্টের ব্যাগ থেকে অনেক কিছুই তথ্য দিয়েছেন। বিভিন্ন লোক মারা গেছে সিকিউরিটি লোকের কাছে। এগুলো তো আমেরিকা নতুন কিছু না, কারণ আমেরিকাতেও সিকিউরিটি অনেক লোক মারা যায়। আমেরিকার ইলেকশন নিয়ে সবসময় এক একটা দ্বন্দ্ব থাকে। সুতরাং এই রিপোর্টটা পড়ে মনে হলো যে অনেক কিছুই অ্যাপ্লিকেবল টু ওই কান্ট্রি রাদার দেন আস। অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা, তাদের একঘরে করা উচিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, যারা দেশে গণতন্ত্র চলতে দেয় না, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা দিচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম শুভ জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে গণফোরামের আলোচনায় ডক্টর কামাল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা বুঝে নেওয়ার কথা বলেন গণফোরাম সভাপতি। এটা কেন শুনতে হয়? কত দুঃখজনক এটা, যে আজকে কেন শুনতে হয় যে কেন আজকে ভোট অধিকার আমাদের নাই, কেন আমাদেরকে জিম্মি হতে হয়। এই কথা ওখান থেকে শ্রোতাদের মধ্যে থেকে একজন বলছেন। আমার সেটাই কথা, যে আজকে 1 বছর পরে আমরা আবার এই দিনে মিলিত হব। হ্যাঁ, এই বছরে চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি যে যেখানে আমরা আজকে না বলতে হয়েছে, না নাই এটা নাই, এইগুলোকে যেন আমরা একটা পরিবর্তন আনতে পারি। আমি মনে করি এটাই হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো। আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র উদ্ধার সম্ভব নয়। ভোট সহ মানুষের মৌলিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি নেতারা অভিযোগ করেন, বিরোধী শক্তিকে দুর্বল করতে হামলা মামলা অব্যাহত রেখেছে ক্ষমতাসীনরা। আমরা বিএনপিকে যেখানে যেখানে কোথাও দুর্বলতা আছে, আমাদের সাংগঠনিক কোথাও কিছু গ্যাপ আছে, এগুলো পূরণ করার আমাদের প্রক্রিয়া চলছে এবং আমাদের দলকেই দায়িত্ব নিতে হবে এই দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে আজকে বিরাট সুযোগ এসেছে। এই সুযোগ অতীতে একমাত্র জিয়াউর রহমানের কাছে এসেছিল, বাকশালের হাত থেকে রক্ষা করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে এত বড় সুযোগ এসেছে যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গ্যাসের অযৌক্তিক দাম বাড়ানোর পায়তারার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
প্রথম কাজ বেগম জিয়াকে জেল থেকে বের করা, এটা আমি শুরুতেই বলেছি। আর দ্বিতীয় কাজ হচ্ছে অপশাসনকে উচ্ছেদ করা, আসন ঐক্যবদ্ধ হয় এবং এই ফ্যাসিবাদের সরকারের পতন ঘটে। ফ্যাসিবাদী শাসন দূর করতে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক। বর্জনের রাজনীতি করে বিএনপি অচিরেই মুসলিম লীগে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। নাসিম বলেন, আওয়ামী লীগ চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক। 8 সংসদ সদস্য অধিবেশনে যোগ দিলে 80 জনের ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন নাসিম। 15 আগস্ট একটি মিলাদ পর্যন্ত করতে দেয়নি বিএনপি সরকার মন্তব্য করে নাসিম বলেন, ক্ষমতায় থেকেই বারবার বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জন্মদিন পালন করার ঘোষণাও দেন তিনি। অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় 17 এপ্রিল গ্যাটকো মামলার অভিযোগ গঠনে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকাল 11:30টার দিকে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক দিলজার হোসেন অভিযোগ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। বেগম খালেদা জিয়া ছাড়া আদালতে অন্য আসামিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, আদালত বারবার বলার পরও তদন্তকারী কর্মকর্তা মামলার সার্টিফাইড কপি আদালতে জমা না দেওয়ায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়নি। আর অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করতে পারেনি। এসব বিবেচনা করে আগামী 17 এপ্রিল গ্যাটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। ট্রাফিক সপ্তাহ বা সচেতনতা মাস, কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। মামলা বা জরিমানায়ও দমছে না আইন ভঙ্গকারীরা। জায়গা নির্দিষ্ট করে দেওয়ার পরও যত্রতত্র চলছে যাত্রী ওঠানামা। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো ট্রাফিক সপ্তাহ বা শৃঙ্খলা সপ্তাহের আনুষ্ঠানিকতায় সড়কে শৃঙ্খলা আনা অসম্ভব। আর ট্রাফিক পুলিশ চায় এজন্য জরিমানা বাড়ানোর পাশাপাশি আরও কঠোর আইন। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা কিংবা উল্টো পথে চলাচলের মতো ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে রাজধানীতে হরহামেশাই চলছে পুলিশি অভিযান। শাস্তি হিসাবে ঠোকা হয় মামলা, আদায় করা হয় জরিমানাও। সোমবার রাজধানীর কাউরান বাজার মোড়ে সকাল থেকে চলে পুলিশের অভিযান। এ সময় ট্রাফিক আইন ভঙ্গকারী বেশ কিছু যানবাহন আটকে মামলা দেয় পুলিশ। না, আসলে এগুলো খেয়াল করতে পারি না, যার কারণে আমরা ঢুকে গেছি। নেক্সট আর ভুল হবে না। আজকে ধরছে, এতদিন যাবত তো ধরে নাই। আমি তো 3 বছর যাবত এই দিক দিয়ে আসতেছি যাচ্ছি। ওই আমি যেভাবে আসার কথা সেভাবে না, আসে উল্টা দিকে আসে। এই দিক দিয়ে মোড় নিতে গেছি, সেটা ভুল হয়েছে। আমি সামনের দিকে সচেতন হয়ে চলার চেষ্টা করব। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। এখন যদি উনি আমাকে যাই শাস্তিতে, আমি রেডি। আমাদেরই সচেতন হতে হবে। এখন ভুল করে ফেলছি আমি, আর কি। এটা অভিযানটি চলবে 23 মার্চ পর্যন্ত। বিশেষজ্ঞদের অভিযোগ, শৃঙ্খলা ফেরানোর চেয়ে পকেট হাতানোই মুখ্য হয়ে উঠছে এই ধরনের অভিযানে। প্রত্যেকটি সিগন্যালে লাল বাতি জ্বলার পরে আমাকে যেতে বলা হয়, আর সবুজ বাতি জ্বলার সময় দাঁড় করানো হয়। আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে এই 7 দিন আইন মানতে হবে, তাহলে কি 7 দিনের পরে আর আইন মানার দরকার নাই? এই 7 দিন আমার ভাঙাচোরা গাড়ি লুকায় রাখলেই চলবে, ফিটনেস ছাড়া গাড়ি লুকায় রাখলেই চলবে এবং 7 দিন পরে আবার রাস্তায় নামানো যাবে? নাকি এই 7 দিন ধমক দেওয়ার পরে 7 দিনের পরে রেট বেড়ে যাবে? আন্ডারহ্যান্ড রেট বাড়ানোর জন্য কি মাঝে মাঝে ট্রাফিক সপ্তাহ করা হয় কিনা? তবে পুলিশের কণ্ঠে আক্ষেপের সুর। জরিমানা কম হওয়ার কারণে এই জিনিসটা তারা অতটা আমলে নেয় না। এই উল্টা রাস্তা আসার কারণে তার যে জরিমানা হবে, এই জরিমানা সে দিয়ে একটু পরে এই কাজটা সে আবার করবে। ঠিক আছে, এই জরিমানার পরিমাণ যদি বৃদ্ধি করা হয় বা এই আইনটাকে যদি সংশোধন করা হয়, হয়তোবা তাদের মানে সচেতনতাটা বাড়তে পারে। তাদের অভিযোগ, যাদের জন্য রাস্তায় নিরাপদ রাখার চেষ্টা, তাদের আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ। শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে প্রথমেই পুলিশকে আগে তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই ফুটপাতকে ক্লিয়ার করতে হবে, মানুষের যাতায়াতের জন্য পুলিশকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। তারপরে সর্বোপরি আমাদের সাধারণ জনগণকেও সজাগ হতে হবে। আইন যারা তৈরি করে ওনারাই দেখা যাচ্ছে আইনটা মানে না। ট্রাফিক আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না। বহুবার এমন হুঁশিয়ারি দেওয়া হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন বলে জানিয়েছে পুলিশ। বছর বছর ঘটা করে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করা হলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা, উল্টো বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ।
বিশেষজ্ঞরা বলছেন জরিমানা বা মামলা করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, দরকার সম্মিলিত উদ্যোগ। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাল সংবাদ বিরতি। সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে ডাকসুতে পুনর্নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা। নুরুল, লিটন, নন্দীর একজনও আসেননি। নরসিংদীর শিবপুরে মা মেয়েকে গণধর্ষণের মূল হোতা মোখলেস গ্রেফতার, বাকিদেরও ধরার চেষ্টা করছে র্যাব। আপনারা দেখছেন স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। ডাকসুতে পুনর্নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 5 প্যানেলের চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচির সাথে একাত্মতা জানালেও সোমবার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেননি ডাকসুর নতুন ভিপি নুরুল হক নুরু। এদিন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে মিছিল সহ ভিসির কার্যালয়ের সামনে যান আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে সেখানেই বসে পড়েন। এর আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী রাশেদ খান 11 মার্চের বিতর্কিত ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দাবি করেন। অন্যদিকে স্বতন্ত্র ছাত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তী খান বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসির কার্যালয়ে অবস্থান করবেন তারা। যদিও বিকেল 5টা পর্যন্ত উপাচার্যের দেখা না পেয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে 5 প্যানেলের নেতারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানোর কথা জানান আন্দোলনের নেতৃবৃন্দ। চিকিৎসক রাজন কর্মকারের মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হলেও রহস্যজনক মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। রাজনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয় সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, পরীক্ষার জন্য মরদেহের হার্ট ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেলের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাজন কর্মকার খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের জামাতা রোববার ভোর 4টার দিকে রাজধানী ইন্দিরা রোডের বাসা থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে রাজনের স্ত্রী ডাক্তার কৃষ্ণা মজুমদারকে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে কর্মসূচি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের সহকর্মীরা। নরসিংদীর শিবপুরে মা ও মেয়েকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মোখলেসকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোরে মাধবদী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব 11 এর সিইও তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে মোখলেসুর মা মেয়ে ধর্ষণের দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে ধর্ষণ এবং অস্ত্র আইনের আরও 6টি মামলা রয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 15 মার্চ ঢাকা সিলেট মহাসড়কে শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস বিকল হয়। এই সময় এই বাসের আরোহী মা ও মেয়েকে অন্য বাসে তুলে দেওয়ার কথা বলে তাদের পালাক্রমে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। ঘটনায় শিবপুর থানায় মামলা হয়। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর অফিসে এই সাক্ষাৎ হয়। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানান, নতুন হাই কমিশনারের সাথে বাংলাদেশে কিভাবে ভারতীয় বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতে রপ্তানি বাড়াতে বাংলাদেশ নজর দিতে চায় বলেও জানান টিপু মুনশি। ভারতীয় ডেপুটি হাই কমিশনার ডক্টর আদর্শ সয়কা এ সময় উপস্থিত ছিলেন। টেকনোলজি ফর প্রসপারিটি স্লোগানে শুরু হচ্ছে 15তম বেসিস সফট এক্সপোর প্রদর্শনী। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 19 মার্চ থেকে 21 মার্চ 3 দিনব্যাপী এই আয়োজনের পার্টনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পাশাপাশি বেসিস সফট এক্সপো 2019-এর ইন্ডাস্ট্রি 4.0 জোন এবং এক্সপেরিয়েন্স জোন পার্টনার লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রজেক্ট LICT এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCC। বৃহত্তম এই প্রদর্শনীতে প্রায় 250 দেশি বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকছে। 12 দফা দাবিতে নরসিংদীতে মানববন্ধন পালন করেছেন মুক্তিযোদ্ধারা। জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে সকালে এই কর্মসূচি হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের জেলা সভাপতি ও সাবেক ইউনিট কমান্ডার মনসুর আহমেদ, সাবেক কমান্ডার রফিকুল ইসলাম ভুইয়া, অধীর চন্দ্র পাল, শামসুদ্দিন আহমেদ সহ অন্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। আজকে আমরা এই মানববন্ধন করতে যাচ্ছি
নরসিংদী রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আলী মৃধার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আলী মৃধার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নওগাঁয় ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউরো স্টার রিটেইলার ও টেকনিশিয়ান মতবিনিময় সভা 2019। সোমবার বেলা 11:30টায় নওগাঁর দপ্তরিপাড়া বাগানবাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মাহমুদ আলম। মতবিনিময় সভায় জেলার 11টি উপজেলার 1.5 শতাধিক রিটেইলার ও টেকনিশিয়ানরা অংশগ্রহণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে রোহিঙ্গাদের ওপর অভিযান তদন্তে মিয়ানমারে সামরিক আদালত গঠন, সেনাপ্রধানের ওয়েবসাইটে বিবৃতি। ক্রাইস্টচার্চ হামলার ধকল কাটানো এবং বিশ্বকাপে ক্রিকেটারদের মানসিক শক্তি যোগাতে মনোবিদ নিয়োগ দেবে বিসিবি, জানিয়েছেন পাপন। আপনারা দেখছেন বাংলা ভিশন। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সেনাদের চালানো অভিযান তদন্ত করতে সামরিক আদালত গঠন করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার মিয়ানমারের সেনা প্রধান জেনারেল মিন অং হ্লাংয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 2017 সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর চালানো অভিযানে তদন্ত করবে এই সামরিক আদালত। 3 সদস্য বিশিষ্ট এই আদালতে রয়েছেন এক মেজর ও 2 কর্নেল। গণহত্যা ও ধর্ষণের জন্য মিয়ানমার সেনাদের বিরুদ্ধে আনা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগগুলো খতিয়ে দেখবে সামরিক আদালত। মিয়ানমারে গঠিত নতুন এই আদালত আন্তর্জাতিক চাপ থেকে বাঁচার সামরিক কৌশল বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিচালক নিকোলাস বেকলিন। তিনি বলেন, সেনাবাহিনী নিজেদের বিষয়ে তদন্ত করার এই পরিকল্পনা বিপজ্জনক ও বিভ্রান্তিকর। এদিকে রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। গেল 4 বছরে চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চল থেকে অন্তত 13,000 সন্ত্রাসীকে গ্রেফতারের তথ্যযুক্ত শ্বেতপত্র প্রকাশ হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মুসলিম উইঘুর সম্প্রদায়ের। সন্ত্রাস দমনের গুরুত্ব তুলে ধরে প্রকাশিত শ্বেতপত্রে জানানো হয়, শিনজিয়াং প্রদেশে 1588টি সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করে 12,995 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। 2014 সাল থেকে চলা এই অভিযানে জব্দ হয়েছে 2052টি বিস্ফোরক। অবৈধভাবে ধর্মীয় কর্মকাণ্ড পালনের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে 30,645 জনকে। মুসলিমদের বিরুদ্ধে সরকারি দমন নীতির পক্ষেও সাফাই দেওয়া হয় এই শ্বেতপত্রে। মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অপপ্রচারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। সংস্থাটির অভিযোগ, চীন সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সন্ত্রাস দমনের অজুহাতে মুসলিম নিধনের কৌশল প্রয়োগ করছে। শিরোনামগুলো আরেকবার জানিয়ে রাঙামাটিতে উপজেলা নির্বাচনে ব্রাশফায়ার, শিক্ষক আনসার সহ নিহত 6। দ্বিতীয় ধাপেও নগণ্য উপস্থিতি, অশনি সংকেত বললেন মাহবুব তালুকদার। সুষ্ঠু দাবি সচিবের। বঙ্গবন্ধুর বাকশাল পদ্ধতি থাকলে এখন ভোট নিয়ে প্রশ্ন উঠত না। জিয়ার বহুদলীয় গণতন্ত্র ছিল ভাঁওতাবাজি, বলেছেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার হরণকারীরা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাঁধা, মন্তব্য ডক্টর কামালের। একদলীয় শাসনের কারণে দেশ এখন ভোটহীন, অভিযোগ বিএনপির। এবার নেদারল্যান্ডে হামলা, 3 জন নিহত। অস্ত্র আইন সংস্কার হচ্ছে নিউজিল্যান্ডে। দেশটিতে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1:30টায়। আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।